আচ্ছা দেখো তো আমরা গ্রাফ মানে বলেছিলাম যে সেটাকে একটা জিটাকে আমরা গ্রাফ বলছি। তো জি বেসিক্যালি কি, তার মধ্যে থাকছে একটা ভি সেট থাকছে, সেটা বল ভার্টিসেস, তার মধ্যে থাকছে সেটা বল এজেস, আর একটা থাকছে ইনসিডেন্স ফাংশন। এই তিনটেকে একসঙ্গে বলা হয় গ্রাফ, রাইট? তো এর সাবগ্রাফ বলতে আমরা কি বুঝবো? সো এইচ ইজ এ সাবগ্রাফ অফ জি। তাহলে এইচটাকে আমরা এইভাবে লিখবো যে ওর জন্য একটা আমি V1 পাবো, ইউ ইউ1। আচ্ছা এক কাজ করি, এইটাকে ভিটাকে আমি ভিজি লিখতে পারি, ইটাকে লিখতে পারি ইজি। হ্যাঁ, এইটাকে ইজি, এই সবটাকে জি এর আকারে লিখে দিলাম। তাহলে এইটাকে আমি লিখতে পারি ভিএইচ, মানে সেট অফ অল ভার্টিসেস করেসপন্ডিং টু এইচ। এটাকে লিখতে পারি ইএইচ, এটাকে লিখতে পারি এটা। তাহলে এটাকে সাবগ্রাফ বলা হবে যদি ভিএইচ সাবসেট অফ ভিজি হয়, আর ইএইচটাও সাবসেট অফ ইজি হয়। এই দুটো হতে গেলেই, আর ওদের এজ, তার মানে বুঝতে পারছো ওই এজগুলো এখান থেকে এসছে। আরেকটা জিনিস তুমি বলতে পারো, ইনসিডেন্স ফাংশনটাকে, এই ফাংশনটাকে কানেক্ট করতে পারো যে এ আর এটাকে তাহলে কিভাবে কানেক্ট করবে, যে ইএইচ অফ এই, সরি এটা হচ্ছে তোমার গামা গামা এইচ অফ, যে কোনো একটা যদি আমি নিই এখান থেকে ভিএইচ ইএইচ থেকে যদি কোনো একটা এজ নিই, তাহলে এইটা জেনারেলি কি হয়, এটা জেনারেলি হয় দুটো ভার্টেক্সের অর্ডার পেয়ার হয়। ধরো এটা হচ্ছে তোমার V1, V2। তাহলে এই যে অর্ডার পেয়ারটা হলো, এই অর্ডার পেয়ারটা অ্যাকচুয়ালি অর্ডার পেয়ার অফ ভি হবে, ভিজিও হবে। বোঝা গেল? তাহলে এই সেম জিনিসটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ল্যামডা জি অফ ই। আচ্ছা এই এইচটা বিলংস টু ইজিও হচ্ছে, সুতরাং এটা সেম হয়ে যাবে। বোঝা গেল? তো ল্যামডা এইচটা অ্যাকচুয়ালি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ল্যামডা এইচ ইজ ল্যামডা জি এর রেস্ট্রিকশন অন স্যার আবার ভিএইচ। ল্যামডা বলছেন, গামা হবে ওটা। ও সরি, গামা, হ্যাঁ। এরপর থেকে না আমি ওটাকে ল্যামডাই লিখবো, তাহলে আর ভুল হবে না। ঠিক, নামে কি যায় আসে, ঠিক কি না? সেই। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো? তার মানে ব্যাপারটা এটাই হচ্ছে যে ওদের যে যে কোনো একটা এজ যদি নাও, তাহলে তার যে তার এজের যে দুটো এন্ড পয়েন্ট হবে, সেই দুটো এন্ড পয়েন্ট যেমন এইচে থাকবে তারা তেমনি ভিতেও থাকছে। তো এই জিনিসটাই হচ্ছে। শেষের লাইনটা বুঝতে পারলাম না, আবার বলুন। শেষের লাইনটা অ্যাকচুয়ালি এটাই হচ্ছে যে ধরো একটা যদি গ্রাফ আমি আঁকি, এরকম এরকম এরকম, ধরো এই যে গ্রাফ আমি আঁকলাম, তাহলে এটা হচ্ছে জি। এখানে আমার তোমার চারটে ভার্টেক্স আছে, তো এখানে ধরো আমি তিনটে ভার্টেক্স নিয়ে একটা সাবগ্রাফ আঁকলাম। তাহলে এখানে ভিজিটা হচ্ছে তোমার চারটা, ধরো V1, V2, V3, V4। তাহলে এখানে তোমার V1, V2, V3 আর V4 হলো। আর এখানে VHটা হয়ে যাচ্ছে V1, V2, V3 হলো। তাহলে দেখো এখানে তোমার ইনসিডেন্স ফাংশনসটা কি, যে তোমার এই E1, E2, E3, E4, E1 কে কোথায় নিয়ে যাচ্ছে, V1 আর V2 তে। আর এইখানে তোমার জাস্ট দুটো আছে, E1 আর E2। তাহলে এদের যে করসপন্ডিং ইনসিডেন্স ফাংশন হচ্ছে, মানে E1টাকে এখানে যেটা নিয়ে যাচ্ছে, এখানে যেহেতু E1টা বিলং করছে, তো সেটাই তার ইমেজটা কিন্তু সেম হচ্ছে, ইনসিডেন্স ফাংশনের ইমেজটা কিন্তু সেম হচ্ছে। মানে এই এইচ এর ক্ষেত্রে তোমার যেটা ইনসিডেন্স ফাংশন হচ্ছে, সেইটা বেসিক্যালি এই জি এর যে ইনসিডেন্স ফাংশনটা তারই একটা রেস্ট্রিকশন। বোঝা গেল? এই হচ্ছে আমাদের সাবগ্রাফ। ব্যাপারটা বুঝতে পেরেছো? কারণ দেখো এখানে দেখো
যে এখানে E1টার ইমেজ কি হচ্ছে, E1টার ইমেজ হচ্ছে V1 V2। এই U1টা যখন তুমি H এর এলিমেন্ট হিসাবে দেখছো, সেখানেও কিন্তু তার ইমেজটা হচ্ছে V1 আর V2 সেম থাকছে। এই জিনিসটা এখানে বোঝানোর জন্য আমি ওটা বললাম, ঠিক আছে। E2টাও সেম হচ্ছে, মানে ইমেজগুলো সেমই থাকছে। কিন্তু এখানে দেখো E3 আর E4 তো তোমার H এ নেই, সাবগ্রুপটাতে নেই, তাহলে ওখানে আর দেখার নেই। সেই জন্য এটা জাস্ট আগেরটারই রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, ফাংশন হিসাবে তুমি যদি ব্যাপারটা ভাবো আর কি। ঠিক আছে, তো জেনারেলি দেখবে তুমি তোমাদের বইয়ে এই দুটোই মেনশন করা থাকবে। ইনসিডেন্সের ফাংশনের ব্যাপারটার কথা হয়তো লেখা নাও থাকতে পারে। তো এটা স্যার তোমাকে বইয়ের মধ্যে তো হ্যাঁ, অন্যভাবে ডেসক্রাইব করা আছে। কিভাবে ডেসক্রাইব করা আছে ব্যাপারটা একই জিনিস, বলো। ওখানে বলছে যে হ্যাঁ একই জিনিস, মানে এটা আপনি আরো বিস্তারিত বললেন। হ্যাঁ হ্যাঁ, বইয়ে বলা আছে স্যার ওই ভার্টেক্স গুলো আছে সেটা সমস্ত ভার্টেক্সেই থাকবে, হুম। আর এজ গুলো থাকতেও পারে নাও পারে। না না না, কোথায়? এজ গুলো স্যার যেটা যার সাবগ্রাফ হচ্ছে ভার্টেক্স গুলো সবগুলোই থাকবে। না না না, সবগুলো কোথায় থাকবে? সাবগ্রাফ হলে সবগুলো থাকবে না। এইচ এর সমস্ত ভার্টেক্স গুলো জি এর মধ্যে থাকবে। হ্যাঁ, সেটা তো আমি লিখলাম, এটার মানে তাই। স্যার যে দুটো লিখেছে ভিএইচ সাবসেট অফ ভিজি আর ইএইচ সাবসেট অফ ভিজি, ওইটাই তো লেখা আছে হুম, বইয়ে। ওটাই সবগুলো তো আছে। ভার্টেক্স কোথায় থাকছে? মানে স্যার ভার্টেক্স সেটটাকে ওরা ভার্টেক্স সেট অফ গ্রাফ জি বাই ভিজি আর এডজটাকে ইজি দিচ্ছে, যে ভিএইচ সাবসেট অফ ভিজি আর ইএইচ সাবসেট অফ ইজি। হ্যাঁ, ব্যাস এইটুকু। হ্যাঁ এইটুকু। হুম। আর এখানে এজ মানে তুমি বুঝতেই পারছো, এজ থাকলে ওদের এন্ড পয়েন্ট গুলো থাকতো, এটা এটা তো মানে ওয়েল আন্ডারস্টুড। অল দ্য ভার্টেক্স অ্যান্ড এজ অফ এইচ কন্টেন ইন জি অল দা ভার্টেক্স, অ্যান্ড এজেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না সমস্ত, এখানে যে কোনো, এখানে কি বলছে, তুমি এজ নিতেও পারো নাও নিতে পারো, এ সাবসেট তো, সমস্ত এজ কে নিতে হবে তার তো কোনো মানে নেই। আমি যেমন ধরো, আমি তোমাকে ব্যাপারটা এক্সপ্লেন করি। এই যে ধরো আমি জিটাকে নিলাম এইরকম, এই যে প্রথমে জিটাকে আমি নিলাম, এই চারটে থাকছে, ঠিক আছে। ধরো এরকম 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 এরকম, এটা V1 V2 V3 V4 হলো। তার মানে এখানে তোমার ভিতে আছে তোমার চারটে এলিমেন্ট, V1 V2 V3 V4, ওকে। আর এখানে তোমার ইতে আছে চারটে, এই নাম দিয়ে দাও E1 E2 E3 E4, ওকে। তাহলে এখানে নাম দিলাম E1 E2 E3 E4, হলো। এবার দেখো তুমি বুঝতে পারছো ছবি থেকে ব্যাপারটা ক্লিয়ার, ইনসিডেন্স ফাংশনটা কি হবে, তো আলাদা করে আমি ওটা লিখছি না। আচ্ছা, এইবার আমি এইচ নিলাম, এইচ এ তুমি কি নিতে পারো, এখানে ভি এর যে কোনো একটা সাবসেট নিতে পারো। তুমি ধরো এখানে V1 নিলে, V2 নিলে আর V3 নিলে, ঠিক। এইবার এইবার এখানে আমি EH যেটা নেব, সরি এটাকে আমি নাম দিচ্ছি VH, হ্যাঁ EH যেটা নেব, তাহলে দেখো V1 আর V2 এর মধ্যে এইচ E1, আর এখানে V2 V3 এর মধ্যে এইচ, V2 V3 এর মধ্যে V2 V3 হ্যাঁ নেই, তো নেওয়া যাবে না। এখানে E2 নিতে পারো, তাহলে এখানে তুমি নিতে পারো শুধু E1ও নিতে পারি আমি, ওকে, শুধু E1 E2ও নিতে পারি, আবার কিছু এমটিও নিতে পারি। এই তিনটা পসিবিলিটি, তার মানে এইটাকে ভার্টেক্স সেট রেখে আমি তিনটে সাবগ্রাফ বানাতে পারবো, বোঝা গেল? হ্যাঁ স্যার। আর যদি তুমি V1 V2 নাও একটা সাব মানে মানে ভি এর সাবসেট হিসাবে, শুধু ইটুটাও হতে পারে, হ্যাঁ শুধু ইটুটাও হতে পারে। E2, হ্যাঁ শুধু E2 হতে পারে, হ্যাঁ কারেক্ট, শুধু E2 আমি নিতে পারি। তাহলে আমার চারটা সাবগ্রাফ বানাতে পারছি, শুধু E1 শুধু E2 আর E1 E2 একসঙ্গে আর 5, মানে কোনোটাই নেব না। তাহলে এখান থেকে আমার চারটে সাবগ্রাফ আমি বানাতে পারছি। ইন এই যেখানে তোমার এর ভার্টেক্স সেটটা হচ্ছে V1 V2 V3, একটা হ্যাঁ
একটা এজ নাও নিতে পারি, যেটা এই যে 5 বললাম, কোনো এজ যদি আমি না হ্যাঁ, নিই স্যার। তাহলেও তো সেটা সাবগ্রাফ হবে। ঠিক আছে, মানে কোনো রেস্ট্রিকশন নেই তোমার, জাস্ট দুটোই রেস্ট্রিকশন, যে ভিএইচটা সাব গ্রুপ সাবসেট হবে অফ ভিজি একটা রেস্ট্রিকশন, আর নেক্সট হচ্ছে এই ইএইচ সাবসেট অফ ইজি হবে। এই তো দুটো রেস্ট্রিকশন, এর বাইরে তো আর কোনো রেস্ট্রিকশন নেই অ্যাকচুয়ালি। হুম, ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের কনসেপ্ট অফ সাব। ঠিক আছে। হ্যাঁ, এবার প্রপার সাবগ্রাফ বলতে আমরা কি বুঝি? প্রপার সাবগ্রাফ মানে তোমার ভিএইচ যেটা হচ্ছে, মানে তোমার যে ভার্টেক্স সেটটা, সেটা প্রপার সাবসেট অফ ভি জি হচ্ছে, এটা হচ্ছে প্রপার সাবসেট। ঠিক আছে, প্রপার সাবসেট মানে একদম ইকুয়াল নয়, অথবা অর ইএইচ প্রপারলি কন্টেন্ড ইন ইজি, এটাও প্রপার। দুটোর মধ্যে যে কোনো একটা প্রপার হলেই ওটাকে আমি প্রপার সাবগ্রাফ বলবো। কথাটা বোঝা গেল? হুম, মানে একদম ইকুয়াল যাতে না হয়, এটা হচ্ছে মেন কথা, যে গ্রাফটা যেন একদমই ইকুয়াল না হয়। তো ইকুয়াল কিভাবে হতে পারে? তাহলে ইকুয়াল হতে গেলে তোমার ভার্টেক্স সেটটাও ইকুয়াল হতে হবে, আবার এজ সেটটাও, দুটোকে ইকুয়াল হতে হবে। তো দুটোর যদি কোনো একটা ইকুয়াল না হয় তাহলে সেটা প্রপার সাবগ্রাফ হয়ে যাবে। বোঝা হুম। গেল? সেই জন্য এখানে হ্যাঁ, অর স্যার। কথাটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার স্প্যানিং সাবগ্রাফ। স্প্যানিং সাবগ্রাফ হচ্ছে তুমি যেটা বলছিলে যে ভার্টেক্স সেটটা পুরোপুরি হতে হবে সাবগ্রাফ। হ্যাঁ, ও স্প্যানিং হ্যাঁ, ওটা সাবগ্রাফ স্প্যানিং হচ্ছে, এর ক্ষেত্রে। হুম, হ্যাঁ, যে ভিএইচ আর ভিজি এই দুটোকে ইকুয়াল হয়ে যাবে, তবে এটা হচ্ছে মেন কন্ডিশন। আর নেক্সট হচ্ছে যে এজ সেটটা সাবসেট অফ ইজি হবে, কিন্তু ভার্টেক্স সেটটা যেন পুরোপুরি থাকে। ঠিক আছে, তখন তাকে আমরা বলবো স্প্যানিং সাবগ্রাফ। আচ্ছা, তাহলে এইটা নিশ্চয় বোঝা যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আরেকটা হচ্ছে এবার ইনডিউসড। ইনডিউসড সাবগ্রাফ বলতে আমরা কি বুঝি? ইনডিউসড মানে হচ্ছে যে কিছু একটা গিভেন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা একটা সাবগ্রাফ তৈরি করা যাবে। ইনডিউসড সাবগ্রাফ আমরা দু রকম ভাবে তৈরি করব। হ্যাঁ, যে গিভেন এ ভার্টেক্স সেট আর গিভেন এ এজ সেট। হ্যাঁ, তাহলে ধরো আমাদের কাছে জি আছে, সেটা হচ্ছে তোমার বি ই আর ইনসিডেন্স ফাংশন। তো ধরো একটা তোমাকে একটা সাবসেট দেওয়া হলো কার, ভি এর। তো ধরো এস হচ্ছে একটা সাবসেট অফ ভি। তাহলে ভি তে এবার যদি আমি এক্সাম্পল হিসাবে তোমাকে বলি, যে এখানে যেমন ওই চারটে ভার্টেক্স দেওয়া এক্সাম্পলটাই আমি নিচ্ছি, ভি1 ভি2 ভি3 ভি4 ই1 ই2 ই3 ই4। আমি জাস্ট আরবিটারি এটা লিখছি। ওকে, তো এইটা হচ্ছে ধরো, এবার আমি এসটাকে নিলাম, এর তুমি যে কোনো হয়তো একটাও নিতে পারো, দুটো নিতে পারো। আচ্ছা, ধরো আমি S1টাকে নিলাম ভি1। ঠিক আছে, তাহলে এই ভি1টাকে রেখে শুধুমাত্র ভি1টাকে দিয়ে আমি কি মানে কোন গ্রাফটা বানাতে পারি? দেখো, যেহেতু একটাই পয়েন্ট ভি1, তাহলে এর সঙ্গে তার কোনো এস থাকা সম্ভব নয়, ঠিক না? তাহলে এটাই হচ্ছে আমার একটা সাবগ্রাফ। বোঝা গেল? এটাকে তাহলে হয়ে গেল এটাকে আমরা তাহলে কি চিহ্ন দেব? জি অফ এস দেব। বোঝা গেল? S1 বেসিক্যালি এটা জাস্ট একটাই ভার্টেক্স আছে আর এজ সেট এমটি, তাহলে এর জন্য ইএইচ হয়ে যাবে। এটাকে যদি আমি নাম দিই এইচ, তাহলে ইএইচ হয়ে যাচ্ছে এমটি, আর বিএইচ হয়ে যাচ্ছে তোমার সিঙ্গলটন ভি1। ওকে, মানে ভিএইচটা S1 হয়ে যাবে। আচ্ছা, আমি যদি S2টাকে যদি আমি নিই, দুটো এলিমেন্ট আছে, ধরো ভি1 আর ভি2। ঠিক, এইবার এইখানে একটা আমাকে জানতে হবে। এইবার দেখো, আমি যদি ভি1 নিয়ে নিই আর ভি2 নিয়ে নিই, তাহলে যদি আমি শুধু সাবগ্রাফের কনসেপ্টটা ভাবতাম, তাহলে আমি এখানে এজ সেট কি করতে পারতাম, এজ সেটটাকে এমটিও রাখতে পারতাম, আবার ইটাকেও রাখতে পারতাম।
তো তোমাকে দেখো যখন আমি স্প্যান করব ইনডিউস বানাবো তখন তোমাকে দেখতে হবে যে ম্যাক্সিমাল কতটা নিতে পারো তুমি। তার মানে তোমাকে যতগুলো এজ নেওয়া পসিবল সবগুলো নিতে হবে। তার মানে এখানে আমাকে E1টা নিতে হবে যতগুলো নেওয়া যায়। আর তো কোনো আমি এক্সট্রা এখানে ঢোকাতে পারবো না, কারণ এন্ড পয়েন্ট তো আর আমি পাবো না, কারণ E2 নিতে গেলে আমাকে V4 লাগবে, E4 নিতে গেলে V3 লাগবে, তো বাকিগুলো আর নেওয়া যাবে না। তাহলে এখানে ইনডিউসড হবে একটাই কিন্তু, তাহলে বুঝতে পারছো? তাহলে H2 ইকুয়ালস টু G অফ S1 S2 ইজ ইউনিক, কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা ইউনিক, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাল সাবগ্রাফ, হ্যাঁ, যার ভার্টেক্স সেটটা হচ্ছে S2। এইটাকে আমার রেস্ট্রিকশন হচ্ছে, ভার্টেক্স সেটটা আমি সেম রাখবো। এবার যতগুলো এজ দেওয়া যায় ততগুলো এজ তোমাকে দিতে হবে, বোঝা গেল? এটা হচ্ছে ইনডিউসড সাবগ্রাফ, মানে ম্যাক্সিমাল সাবগ্রাফ এখানে তোমাকে তৈরি করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে আমি যদি এবার এজ সেটের একটা সাবসেট নিয়ে নিই, হ্যাঁ, এই যে আমাদের ইজি যে এটা ছিল তার একটা সাবসেট নিয়ে নিলাম, ধরো টি। তাহলে এই টি কে দিয়ে আমি যতগুলো এবার এক্সট্রা তোমার এখানে তো আমি এজ গুলোকে নিয়ে নিয়েছি, ধরো এখানে 4টে এজ আছে তোমার, হ্যাঁ 4টে এজ আছে। তো এখানে আমি ধরো এই ছবিটাই আমি দেখি, যদি আমি এখানে ধরো E1 আর E2 নিয়ে নিই, তাহলে ধরো টিটা যদি আমি ধরি E1 আর E2 নিয়ে নিই, তাহলে তাদের জন্য আমাকে E1 নিতে গেলে তার করসপন্ডিং এই দুটো ভার্টেক্স নিতে হবে, আর E2 এর জন্য আমাকে এই দুটো নিতে হবে। তার মানে আমি তোমার এখানে যে নতুন যে গ্রাফটা তৈরি হবে সেটা হবে তোমার VH EH, আর তাহলে এখানে আমাকে VH-টাকে নিতে হবে কি, V1 নিতে হবে, V2 নিতে হবে, V3 নিতে হবে, আর এজ সেটটা ওটাই থাকবে কি যেটা গিভেন। তাহলে এই যে আমি এজটা পেলাম, দিস H ইজ G স্প্যান্ড বাই দিস এজ সেট, বোঝা গেল? তো এটাকে তুমি স্প্যান্ড বাইও বলতে পারো, যেভাবে আমরা একটা ভেক্টর কয়েকটা ভেক্টর দিলে সেখান থেকে যে আমরা একটা কি বলে লিনিয়ার স্পেস তৈরি করি, তাই না, এল এল দিয়ে লিখি, তো এরকমই একটা হচ্ছে যে এটা হচ্ছে সাবগ্রাফ স্প্যান্ড বাই টি, এইভাবে বলতে পারো, বা ইনডিউসড, এখানে যে ইনডিউসড কথাটা বলা হচ্ছে, সো এখানে গ্রাফ ইনডিউসড বাই টি, এগুলো কিন্তু ইউনিক হচ্ছে, বুঝতেই পারছো এটা, ঠিক আছে? এই ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার, ওকে, ভেরি গুড। মানে স্যার যতগুলো ভার্টেক্স নেবো, হ্যাঁ, যতগুলো নেওয়া যতগুলো পসিবল, ভার্টেক্স নেবো ম্যাক্সিমাল এজ গুলো নিতে হবে হ্যাঁ। এবার এমন কোনো এক্সট্রা ভার্টেক্স আমি নেব না যাতে করে তোমার বেশি ভার্টেক্স হয়ে যায়, হ্যাঁ, ওগুলো আমি এক্সট্রা গুলো নেব না, মানে যতগুলো নেওয়া সম্ভব ততগুলোই নেব। ঠিক। আচ্ছা, মানে ওই ওই এজ গুলোর সঙ্গে যেন মানে কি বলে ওটা অ্যাডজাসেন্ট থাকে, সেই সমস্ত ভার্টেক্সই আমি নেব। যে এমন কোনো ধরো এই এই ভার্টেক্সটা ওদের কোনো সঙ্গে অন্য কোনো এজের সঙ্গে অ্যাডজাসেন্ট নেই, তাহলে সেই ভার্টেক্সকে আমার নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে। ওকে, তো এটা গেল আমাদেরকে ইনডিউসড বাই। আচ্ছা, এবার আমরা দেখবো যে ডিলিশন অফ এ ভার্টেক্স, ডিলিশন অফ এ ভার্টেক্স মানে বেসিক্যালি কি করা হচ্ছে, যে একটা করে ভার্টেক্স আমি ডিলিট করছি। তো ভার্টেক্স যদি তুমি ডিলিট করো তাহলে তার করসপন্ডিং যদি অ্যাডজাসেন্ট এজ গুলোকেও ডিলিট করতে হবে, ঠিক, নাহলে কিন্তু হবে না। তো এটা এটা কিন্তু খুবই সহজ, যে এখানে আমি ব্যাপারটা তোমাদেরকে আমি ছবি দিয়ে বোঝাই। ধরো এখানে আমার V1 আছে, V2 আছে, V3, V4, এটার নাম দাও E1, এটা E2, E3, E4, E5 আর E6। তার টোটাল হচ্ছে আমার 6টা এজ আছে, 4টে ভার্টেক্স আছে। এই হচ্ছে আমাদের গ্রাফ।
ये हमारे वर्टेक्स है, ये हमारे एज है, ये हमारा क्लास हो रहा है। তো এইবার ধরো আমি এই V1টাকে ধরো ডিলিট করতে চাই, তার মানে যে নতুন যে আমার কি হচ্ছে গ্রাফ, সেটা হচ্ছে V মাইনাস V1, এটা হচ্ছে আমার ভার্টেক্স সেট। তাহলে এজ সেট কি কি নেব, দেখো V1 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাকে E1টাও রাখা চলবে না, E2ও রাখা চলবে না, E3ও রাখা চলবে না, তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে আমাকে কমপ্লিটটা করতে হবে। তাহলে এখানে V2 থাকবে, V3 থাকবে, V4 থাকবে, আর এদের জন্য এই যে E6 থাকবে, E4 থাকবে, E5 থাকবে। তাহলে এইটি হচ্ছে আমাদের যে ডিলিশন করার পর এই হচ্ছে আমাদের সাবগ্রাফ। ঠিক আছে, এইভাবে ডিলিশন করতে গেলে আমাকে তার করেসপন্ডিং যেগুলো অ্যাডজাসেন্ট এজ আছে সেগুলোকেও ডিলিট করতে হবে, পরে যা পড়ে থাকবে সেটাই হচ্ছে ডিলিশন। ব্যাপারটা বোঝা গেল? যতগুলো এজ থাকবে সবগুলোকে ডিলিট করবে। সব, হ্যাঁ। হ্যাঁ, কারণ তুমি একটা এজ রাখা মানে কি, এজ রাখতে গেলে তো তার জন্য এন্ড পয়েন্টটাকে ভার্টেক্স তো থাকতেই হবে না? হ্যাঁ, ভার্টেক্স থাকতে হবে। হ্যাঁ, ঠিক। নাহলে আর এক্সট্রা কিছু আমি ডিলিট করব না। ঠিক আছে, যেমন E6 কে ডিলিট করা যাবে না, কারণ ওর সঙ্গে V1 এর কোনো কানেকশন নেই, তাহলে ওটাকে আমি ডিলিট করব না কিন্তু। তাহলে এইটা গেল আমাকে ডিলিশন। ঠিক আছে, তাহলে স্যার V2টা ডিলিট করলে কিরকম হতো ছবিটা? V2টা মানে উল্টো দিক থেকে হতো। হ্যাঁ, এবার তুমি V2 যদি ধরো আরো V2 করতে চাও, তার মানে V মাইনাস ধরো V1ও বিয়োগ করবো, আবার V2ও বিয়োগ করবো ধরো, তাহলে এবার তুমি কি করতে E5 পারো? টা পড়ে থাকবে। হ্যাঁ, শুধু এবার হ্যাঁ E5টা পড়ে থাকবে, তাহলে V3 পড়ে থাকবে আর E5 পড়ে থাকবে, ব্যাস, দ্যাটস অল। E6ও বাদ যাবে আর E4ও বাদ যাবে, কারণ E4 আর E6 দুটোই কিন্তু V2-র সঙ্গে অ্যাডজাসেন্ট। বোঝা গেল? এইভাবে তুমি যে কোনো মানে যতগুলি খুশি ভার্টেক্স তুমি বাদ দিতে পারো, দিয়ে দিয়ে আলটিমেটলি যা পড়ে থাকবে এটা পড়ে থাকবে। বোঝা গেল? এবার এবার তুমি যদি বলো যে না স্যার আমি শুধু V2 বাদ দিতে চাই, তাহলে V মাইনাস V2 কি হবে? এটা দেখতে কিরকম হবে? ধর এইটা বাদ দিতে গেলে, এইটা বাদ দিলে তোমাকে E2, E6, E4 এই তিনটা এজ বাদ দিয়ে যা যা পড়ে থাকবে সেইভাবে তোমার গ্রাফটা হবে। তার মানে একটা এরকম হবে, এখানে এরকম থাকবে, E3, এরকম E3, থাকবে। E5। হ্যাঁ, আর তো কিছু থাকবে না, ব্যাস এইরকম ছবি হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হয়ে গেল। আচ্ছা, এবার যদি তুমি এজ ডিলিশন অফ এজ, এজ যদি বাদ দাও, ডিলিশন অফ এজ মিন্স only delete age, only delete age, but no vertex। দেখো, ভার্টেক্স একাই থাকতে পারে, এজ কিন্তু একাই থাকবে না। তার জন্য যদি তুমি শুধু এজ বাদ দিতে চাও, তুমি শুধু যে এজটা বাদ দিতে চাও সেটাকে উড়িয়ে দাও, ভার্টেক্স ওড়ানোর কোনো দরকার নেই, কারণ ভার্টেক্স একাই থাকতে পারে। যেমন নাল গ্রাফের এক্সাম্পল হচ্ছে যে কোনো ভার্টেক্স কোনো এজই নেই, শুধু ভার্টেক্স দিয়ে একটা গ্রাফ হতে পারে, কিন্তু শুধু এজ কি হতে পারে একটা গ্রাফে? কোনো ভার্টেক্স নেই, শুধু এজ আছে, সেটা তো সম্ভব নয়। হ্যাঁ, পাতা ছাড়া গাছ থাকতে পারে, কিন্তু গাছ ছাড়া পাতা থাকবে না। এই হচ্ছে অনেকটা এইভাবে ব্যাপারটা ভাবতে পারো, যে এজ গুলো হচ্ছে পাতা আর ভার্টেক্স গুলো হচ্ছে তোমার গাছটা, যেগুলো পাতাগুলোকে ধরে রাখছে। তো পাতা একাই থাকা সম্ভব নয়, ঝরা পাতা হলে আলাদা কথা। ওকে, ব্যাপারটা বোঝা গেল? তাহলে ডিলিশন অফ এজ মানে হচ্ছে জাস্ট এজটাকে উড়িয়ে দাও আর ভার্টেক্স গুলো পড়ে থাকবে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি কি করে একটা এজ বাদ দিতে হয়, কি করে একটা ভার্টেক্স বাদ দিতে হয়। তাহলে ভার্টেক্স বাদ দিলে এজ সহ ভার্টেক্স বাদ দিতে হবে, আর যদি এজ বাদ দিতে হয় শুধু এজ বাদ দিলেই হবে। ওকে, এবার আমরা কি করব? যোগ করব। হ্যাঁ, এবার অ্যাডিশন অফ, দেখো এখানে অ্যাডিশন আর জয়েন বলে দু ধরনের একটা ব্যাপার আছে, তো হ্যাঁ দু রকমের কনসেপ্ট আছে। তো অ্যাডিশন অফ ভার্টেক্স,
অ্যাডিশন অফ ভার্টেক্সে কি করা হচ্ছে, জাস্ট একটা এক্সট্রা ভার্টেক্স তুমি অ্যাড করে দাও। কারণ দেখো ভার্টেক্স তো একাই থাকতে পারে, ভার্টেক্স অ্যাড করলে যে এজ অ্যাড করতে হবে তার তো কোনো গ্যারান্টি মানে নেই। তাহলে অ্যাডিশন অফ ভার্টেক্স মানে হচ্ছে জাস্ট অ্যাড অ্যান ভার্টেক্স বাট নো এজ। ঠিক আছে, তাহলে ধরো আমি যদি আমার এরকম ধরো একটা গ্রাফ আছে, হ্যাঁ, তার মানে এর জন্য যেটা ভি আছে তার সঙ্গে আমি একটা ধরো নতুন একটা ভি আমি অ্যাড করতে চাই, মানে যেটা এর মধ্যে নেই। ধরো ভি ডাজ নট বিলংস টু ভি, তাহলে আমি একটা নতুন অ্যাড করতে চাই। তাহলে আমি কি করতে চাই, এইরকম হয়ে যাবে আমার নতুন যে ভার্টেক্স সেট হয়ে যাবে। ধরো বি ড্যাশ আমি নাম দিলাম, আর তোমার ই ড্যাশটা সেম থাকবে, ই ড্যাশে আগেরটাই থাকবে। বোঝা গেল? তাহলে আমার পুরনো যেটা জি ছিল সেটা ছিল বি ই, আচ্ছা আমি আর ওই ইনসিডেন্স ফাংশনটাকে মেনশন করছি না। তাহলে আমি যে নতুন যে জি ড্যাশ পাবো তার জন্য হবে ভি ড্যাশ ই ড্যাশ, যেখানে ই ড্যাশটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু ভি ড্যাশটা ইউনিয়ন হয়ে যাচ্ছে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ভার্টেক্স অ্যাড করা। আচ্ছা এবার যদি এজ অ্যাড করতে চাই, হ্যাঁ, অ্যাডিশন অফ এজ, অ্যাডিশন অফ এজ, দেখো যখন আমরা ভার্টেক্স অ্যাড করেছিলাম এজ সেম ছিল, এবার যখন আমি এজ অ্যাড করব তখন ভার্টেক্স কিন্তু একই থাকবে। ঠিক আছে, তাহলে আমার জিটা ছিল ধরো পুরোনোটা বি ই এরকম ছিল, এবার ধরো একটা এজ, এমন একটা এজ আছে যেটা কিনা এই ইতে নেই। ঠিক আছে, তাহলে আমি ওই রকম একটা এজ অ্যাড করতে পারি। যেমন ছবি দেখা, যদি আমরা ধরো ধরো একটা তিনটে আছে এরকম, ভি1 ভি2 ভি3, এখানে ধরো আছে তোমার ই1 আর এখানে আছে ধরো ই2, তাহলে এখানে ধরো দুটো এজ আছে, ব্যাস এইটাই হচ্ছে আমার ধর জি। তাহলে এর সঙ্গে আমি কি করতে পারবো, দেখো এইখানে ভি1 আর ভি2-র মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, তো ওখানে আমি একটা এক্সট্রা এজ দিতে পারি। বোঝা গেল? তো এখানে যেহেতু ফাঁকা জায়গা আছে আমি এজ দিতেই পারি। তুমি চাইলে যে ভি1 আর ভি2-র মধ্যে ভি1 আর ভি3-র মধ্যে আরো একটা এক্সট্রা প্যারালেল এজ তুমি দিতেই পারো। সো যেখানে খুশি তুমি একটা এজ কিন্তু দিতেই পারো। তাহলে নতুন এজ অ্যাড করার জন্য আমি কি আলাদা করে কোনো ভার্টেক্স অ্যাড করে তার সঙ্গে এজ লাগাচ্ছি, তা সেরকম কিন্তু করছি না। সেম ভার্টেক্স সেটটা সেমই থাকছে, শুধু নতুন করে আমি এজ অ্যাড করে দিচ্ছি। তো আমি ধরো এখানে একটা এজ অ্যাড করে দিচ্ছি, ধরো, হ্যাঁ, লেট মি পুট অ্যানাদার কালার। তো এইটা ধরো আমি এখানে একটা অ্যাড করে দিলাম, সো এটাকে আমি বলে দিচ্ছি নিউ এজ। তাহলে এই যে নতুন যে তুমি যে গ্রাফটা পেলে সেটা হচ্ছে আফটার অ্যাডিং ওয়ান এজ। এটা হচ্ছে জাস্ট এজ অ্যাড করার কনসেপ্ট। বোঝা গেল? আচ্ছা এইবার হচ্ছে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে জয়েন অফ এ ভার্টেক্স। দেখো এই জয়েন যখন স্যার হ্যাঁ বলো। ভার্টেক্স এডিশনটা একটু পিকচারের মধ্যে দেখিয়ে দিন একটু। এই তো ভার্টেক্স অ্যাড মানে জাস্ট একটা এক্সট্রা ভার্টেক্স তুমি অ্যাড করে দিলে। ধরো এরকম একটা আছে, এখানে যেমন এটা ওল্ড ছিল তার সঙ্গে একটা এক্সট্রা অ্যাড করে দাও ভি, ঠিক আছে, দ্যাটস অল। আর কিছুই নয়, তোমাকে তো নতুন করে কোনো এজ অ্যাড করতে হচ্ছে না, জাস্ট একটা ভার্টেক্স অ্যাড করে দাও, হয়ে গেল। দুটো ভার্টেক্স ঠিক অ্যাড আছে। করবে তো দুটো ভার্টেক্স অ্যাড করে দাও। মানে যারা নতুন অ্যাড হবে তারা ডেফিনেটলি আইসোলেটেড ভাবেই হবে, কারণ তাদের সঙ্গে কোনো এজ কিন্তু অ্যাড হচ্ছে না। কিন্তু জয়েন যখন করবে তখন কিন্তু আর আইসোলেটেড থাকবে না। ঠিক আছে, জয়েন হলে সবার সঙ্গে কিন্তু এজ কানেক্ট করে হবে আর কি। যেমন জয়েন বলতে গেলে ধরো এটা হচ্ছে ধরো ওল্ড গ্রাফ, আর নিউ মানে জয়েন করার পর তখন হবে ধরো আমি একটা যদি নতুন একটা এক্সট্রা ভার্টেক্স এখানে অ্যাড করি, তাহলে তার সঙ্গে আমাকে বাকি সমস্ত ভার্টেক্স গুলোকে অ্যাড করে নিতে হবে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার নিউ জয়েন করার পর। তাহলে জয়েন যখন হবে তখন কিন্তু আইসোলেটেড ভাবে হবে না। বোঝা গেল? পার্থক্যটা বুঝতে পেরেছো? যদি আমি
অ্যাড করতাম তাহলে জাস্ট একটা ভার্টেক্স অ্যাড হতো, কিন্তু যদি জয়েন করব তখন ভার্টেক্সও অ্যাড হচ্ছে প্লাস ওই ভার্টেক্সের সঙ্গে বাকি সমস্ত ভার্টেক্স গুলোকে আমি এজ দিয়ে কানেক্ট করে দেবো। দিস ইজ দ্য কনসেপ্ট অফ জয়েন। ঠিক আছে, তাহলে জয়েন, জয়েনকে নোটেশন হিসাবে এইভাবে লেখা হয়, এটা হচ্ছে তার নোটেশন। হ্যাঁ, আর অ্যাডিশনের জাস্ট হচ্ছে অ্যাডিশনের নোটেশন হচ্ছে এটাকে আমরা লিখছি জি ইউনিয়ন ভি। তাহলে অ্যাডিশন যখন করছি তখন আমরা ইউনিয়ন কথাটা লিখছি, আর যখন আমরা জয়েন করছি তখন জাস্ট প্লাস লিখছি এইভাবে। ঠিক আছে, এইবার সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে যে আইসোমরফিজম অফ গ্রাফ। আইসোমরফিজম অফ গ্রাফ, দেখো এইটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। দেখো একটা গ্রাফ মানে কি, মানে হচ্ছে যে একটা জাস্ট এইরকম একটা টাপলকে আমরা গ্রাফ বলছি, ঠিক? তার মধ্যে একটা ভার্টেক্স সেট আছে, একটা এজ সেট আছে, আর এই ইনসিডেন্স ফাংশনটা বলে দিচ্ছে যে কোন এজের সঙ্গে কোন কোন ভার্টেক্স অ্যাডজেসেন্ট আছে। ব্যাস, এই তো হচ্ছে গল্প। ঠিক, এবার এর মধ্যে তো কোথাও বলা নেই যে আমার এজ গুলোকে স্ট্রেট লাইন হতে হবে না কার্ভ হতে হবে, এরকম কোনো মানে আছে? মানে নেই। মানে এজ গুলো যা খুশি তুমি যেভাবে খুশি দিতে পারো, সাপের মতো দিতে পারো, হ্যাঁ যেমন খুশি তুমি জাস্ট কানেক্ট করলেই হলো। ঠিক, আর ভার্টেক্স গুলো যে ওদের তো কোনো পজিশনও বলা নেই, চারটে ভার্টেক্স আছে মানে তুমি যেরকম খুশি বসাতে পারো। তো এই জন্যেই তুমি ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার, ডিফারেন্ট ডিফারেন্ট লোক ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার আঁকতে পারে একই একই গ্রাফের। কথাটা বুঝতে পেরেছো? তাহলে তারা কিন্তু একই গ্রাফ, কিন্তু ছবিটা সবার ক্ষেত্রে আলাদা হতে পারে। এইটাই হচ্ছে তোমার আইসোমরফিজমের মেন হচ্ছে গল্প। তাহলে আমরা কি করে বুঝবো যে দুটো গ্রাফ সেম গ্রাফ না আলাদা গ্রাফ? কি করে বুঝবো? যদি সেম হতে হয় তাহলে তাদের ভার্টেক্স সেটটা কি হবে? সেম হতে হবে। সেম বা নামকরণ আলাদা হতে পারে। ধরো তুমি নাম দিলে V1 V2 V3 এইভাবে নাম দিলে, কেউ একজন নাম দিল না আমি ভি ভাল লাগছে না আমার, U1 U2 U3 দিতে পারে। হ্যাঁ, সো এইভাবে নামকরণ করতে পারে। সো জিনিসটা কিন্তু একই থাকবে, নাম হয়তো আলাদা আলাদা হতে পারে, ছবিটা হয়তো আলাদা দেখতে হতে পারে, কিন্তু জিনিসটা তারা একই রকম হবে। কথাটা বুঝতে পেরেছো? যেমন তোমাকে আমি সহজ এক্সাম্পল দিই। যেমন ধরো একজন গ্রাফ আঁকলো এরকম, দেখতে হচ্ছে একদম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক? আর একজন আঁকলো এইরকম। তাহলে এই যে তিনটে ভার্টেক্স, তাহলে এইরা আমি দেখো আলাদা করে আঁকলাম, কিন্তু জিনিসটা কি আলাদা? আর দে ডিফারেন্ট? না। তাহলে তাহলে তারা 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 আইসোমরফিজম হবে, এরা হবে আইসোমরফিক। ঠিক, বোঝা গেল? তো এইটাকে আমরা তাহলে কিভাবে মানে কিভাবে এক্সপ্রেস করব ব্যাপারটা? স্যার আইসোমরফিজমটা স্যার এটা কি নির্ণয় করা যাবে? হ্যাঁ, The number of vertex in both graph are equal. অবশ্যই। আলাদা হলে তাহলে Isomorphism আইসোমরফিজম কোনো ক্ষেত্রে প্রশ্নই আসে না। হ্যাঁ স্যার, ওদের মধ্যে তো 1-to-1 করসপন্ডেন্স থাকবে, তবেই তো আইসোমরফিজম বলা যাবে। তাহলে দেখো আইসোমরফিজম মানে হতে গেলে নাম্বার অফ ভার্টিসেস এর ভার্টেক্স মধ্যে এবং এজেস এর মধ্যে একটা 1-to-1 করসপন্ডেন্স না থাকলে তো আইসোমরফিজম হবে না। অবশ্যই হবে না, ঠিকই। ঠিক আছে, তাহলে ধরো আমি যদি দুটো গ্রাফ আঁকি জি ড্যাশ, সেটাকে ধরো আমি ভি ড্যাশ ই ড্যাশ আর ল্যামডা না গামা ড্যাশ, ওকে? তাহলে এই দুটোকে আমরা আইসোমরফিক বলবো যদি দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ফাংশন। V2 V ড্যাশ জি একটা ফাংশন পাবো যেটা ই থেকে ই ড্যাশে দেবে, ওকে?
আর এই দুটো থাকলেই হবে, আর ইনসিডেন্স ফাংশনটা অটোমেটিক্যালি এই দুটো থেকেই জেনারেট করে দেবো। কারণ কিভাবে দেখো, দেখো তার মানে এরা দুটো কি হবে, বাইজেক্টিভ হবে দুটোই, তাহলে এফ জি বোথ আর বাইজেক্টিভ ফাংশনস হবে ফার্স্ট অফ অল। আর কি হবে, এই এজের গুলোর মধ্যে একটা কানেকশন থাকবে। যেমন ধরো আমি যদি ধরো ই একটা, আমি যদি একটা এজ নিই কোথায়, ইতে মানে জি এর একটা এজ, তাহলে ই এর ল্যামডা ই, সরি হ্যাঁ গামা ইটা যেটা হচ্ছে সেটা তোমার ধরো ভি কমা ডাব্লু, দুটো ভার্টেক্স ভি আর ডাব্লু হচ্ছে তোমার জি এর দুটো ভার্টেক্স হলো। তাহলে আইসোমরফিজমের জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে ইটা কোথায় যাচ্ছে, ইটা যাচ্ছে আমার জি অফ ইতে, তাহলে এটা যাচ্ছে জি অফ ইতে, তাহলে জি অফ ই এর করসপন্ডিং যে ভার্টেক্স গুলো হবে সেটা তারা কারা হবে, তারা হবে এফ অফ ভি আর এফ অফ ডাব্লু। এই জিনিসটা মেনটেন হতে হবে প্রত্যেকটা এজের জন্য, বোঝা গেল? মানে এই যে ধরো এখান থেকে ভি এর যে দুটো একটা যে কোনো একটা এজ নাও, তাদের যে এন্ড পয়েন্ট গুলো থাকবে, তাহলে এই এজটা যেখানে ম্যাপ হবে তাহলে সেই ম্যাপের যে এন্ড পয়েন্ট গুলো হবে তারা এই যে এন্ড পয়েন্ট গুলোর যে ইমেজটা হবে তারা যেন সেম হয়, বুঝতে পারছো? তাহলে ইটা যাচ্ছে কোথায়, জি তে, দেখো ইটা জি ইতে যাবে, এখানে যদি ই থাকে তাহলে ইটা কোথায় যাচ্ছে, জি অফ ইতে, আর এখানে ভিটা যাচ্ছে এফ অফ ভিতে। তাহলে ই এর যে এন্ড পয়েন্ট গুলো ছিল সেটা ভি আর ডাব্লু ছিল, তাহলে জি এর যে এন্ড পয়েন্ট গুলো হবে সেগুলো এফ অফ ভি আর এফ অফ ডাব্লু গুলো হবে। তাহলে এই জিনিসটাও আমাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে এতগুলো জিনিস স্যাটিসফাই করলে আমরা সেটাকে বলবো আইসোমরফিজম। তাহলে আইসোমরফিজম যদি তোমাকে দেখাতে বলে যে দুটো গ্রাফ দেখাও যে তারা আইসোমরফিক হচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই ভি সেট গুলো আর এজ গুলোকে 1-1 করেসপন্ডেন্স দেখাতে হবে। এই বাইজেক্টিভ ফাংশন মানেই তো 1-1 করেসপন্ডেন্স, ঠিক না? এটাকে তুমি 1-1 করেসপন্ডেন্সও বলতে পারো। মানে ওদের মধ্যে একটা জাস্ট নামকরণ আলাদা হচ্ছে, আর কিছুই নয়। যেমন এইটা যদি আমি বলি V1 V2 V3, আর এটাকে যদি আমি নাম দিই U1 U2 আর এখানে U3, এখানে নাম দিলাম ধরো E1 E2 E3, এখানে নাম দিলাম ধরো F1 F2 F3। তাহলে আমি ম্যাপিংটা কি করব, V1টা ধরো E1 এ যাচ্ছে, V2টা যাচ্ছে U2 তে, V3 যাচ্ছে U3 তে, আর এদিকে দেখো এবার দেখো V1 V2 এর মাঝে এ কি আছে, এজ E1, তাহলে এখানে V1টা যেহেতু E1 এ গেছে, V2টা যেহেতু U2 তে গেছে, তাহলে U1 আর U2 এর মাঝে যে এজটা থাকবে সেটা F1, সেই তাহলে E1টাকে তাহলে F1 এ যেতে হবে, ঠিক? মানে এটা কাইন্ড অফ ফোর্স করছে তোমাকে। সিমিলারলি E2টা কোথায় যাবে, দেখো E2টা হচ্ছে তোমার এদের মাঝে, তাহলে E2টাও যাবে F2 তে। তাহলে এইভাবে, তাহলে দেখো এইভাবে তুমি, তাহলে আমি পেয়ে যাচ্ছি পুরো 1-1 করেসপন্ডেন্স। তাহলে এখানে দেখো ইনসিডেন্স ফাংশনটা কিন্তু ছবির মধ্যে কিন্তু ইনবিল্ট আছে, সেই জন্য আলাদা করে ইনসিডেন্স ফাংশন বলার দরকার নেই। বা যেহেতু এজগুলো যেহেতু ছবির মাধ্যমে তুমি বুঝতে পারছি যে কানেকশনটা কার, U1 এর সঙ্গে কে কে কানেক্টেড আছে, যেহেতু ছবির মধ্যে ইনসিডেন্স ফাংশনটা কিন্তু ছবির মধ্যে ইনবিল্ট আছে, সেই জন্য আলাদা করে ইনসিডেন্স ফাংশন লেখার দরকার হচ্ছে না যদি তুমি ছবি এঁকে দাও। কথাটা বুঝতে পেরেছো? যদি তুমি ছবি আঁকতে না চাও তাহলে তোমাকে কিন্তু ইনসিডেন্স ফাংশন মেনশন করতে হবে যে কোন এজের জন্য কোন কোন এন্ড পয়েন্ট, সেগুলো তো তুমি ছবি না আঁকলে তোমাকে আলাদা করে মেনশন করতে হবে লিখে লিখে। সেই জন্য ছবি গ্রাফের ক্ষেত্রে ছবিটাই অ্যাকচুয়ালি ইনসিডেন্স ফাংশনটাকে মিন করে। বোঝা গেল? আচ্ছা, তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে এই জিনিসটাকে বলা হচ্ছে প্রিজার্ভিং অ্যাডজেসেন্সি, মানে কে কার অ্যাডজেসেন্ট, এই ব্যাপারটা কিন্তু সেম থাকছে। যেমন VW আর অ্যাডজেসেন্ট মানে হচ্ছে এফ অফ ভি আর এফ অফ ডাব্লু, তাদের যে ইমেজগুলো হচ্ছে তারাও কিন্তু অ্যাডজেসেন্ট হচ্ছে। এই জিনিসটা কিন্তু
প্রিজার্ভ থাকছে। আচ্ছা, তাহলে এইখানে আমাকে কি কি মানে তাহলে দেখো যে দুটো জি আর জি ড্যাশ আর আইসোমরফিক দেন কি কি বলতে পারি আমি? কি বলতে পারি? যে প্রথম কথা বলতে পারবো যে এদের যে ভার্টেক্স সেট দুটোর কার্ডিনালিটি সেম হবে, তার মানে ভিজি আর ভিজি ড্যাশ দুটোর ভার্টেক্স সেট কি হবে? সেম নাম্বার অফ ভার্টেক্স কন্টেন করবে। ঠিক, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, এজ সেটগুলো সমান থাকবে। ওকে, আর কি বলতে পারি? আচ্ছা, আমি ধরো যে ম্যাপটা আমি ধরলাম যে ভিজি থেকে ভিজি ড্যাশ, এটা হচ্ছে তোমার করেসপন্ডেন্সের ম্যাপটা, ভার্টেক্সের করেসপন্ডেন্স। তো এখান থেকে আমরা যেটা বলতে পারবো যে কোনো একটা ভার্টেক্স ধরি ভিজিতে যদি একটা ভার্টেক্স নিই, তার যে ডিগ্রি হবে, এর যেটা ডিগ্রি হবে সেই সেম ডিগ্রি হবে কার? তার যেটা করেসপন্ডিং যেটা ইমেজ আছে, তাহলে বি এর ইমেজটা কে? এফ অফ বি, তাহলে তারও ডিগ্রি কিন্তু সেম হবে। বুঝতে পেরেছ? আর কি বলতে পারি? ডিগ্রি সিকোয়েন্স অফ বোথ গ্রাফস আর সেম। এগুলো সবই কিন্তু বলা যাবে সেম হবে। ঠিক আছে, কিন্তু এই 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 চারটে হলেই যে তোমার গ্রাফ দুটো আইসোমরফিক হয়ে যাবে সেটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, সো এদের মধ্যে কোনো একটা জিনিস না হলে আমি বলে দিতে পারবো যে ওটা আইসোমরফিক হবে না। কিন্তু আইসোমরফিক কখন হবে সেইটা বলার জন্য তোমাকে প্রিসাইজলি 1-1 করেসপন্ডেন্সটা দেখাতে হবে, এবং দেখাতে হবে যে ওদের এজগুলো অ্যাডজেসেন্সিটা প্রিজার্ভ করছে। এই দুটো জিনিস কিন্তু তোমাকে দেখাতে হবে, তবেই তুমি বলতে পারবে যে তারা আইসোমরফিক। ঠিক আছে, আইসোমরফিকের ক্ষেত্রে চারটি কন্ডিশন স্যাটিসফাই করবেই, কিন্তু এই চারটে কিন্তু স্যাটিসফাই করলেই আইসোমরফিক নাও হতে পারে। আইসোমরফিক নাও হতে পারে। ঠিক, হ্যাঁ, এক্সট্রা এজ থাকতে পারে স্যার। না এক্সট্রা এজ তখন কেন থাকবে? তোমাকে হবে কি না। বলা হলো যে এজ না এজ স্যার, যদি না এই এক্সট্রা এজ থাকলে তখন তো আর আইসোমরফিক হচ্ছে না, না ডেফিনেটলি। সেজন্য। হ্যাঁ, ঠিক এদের আছে। মধ্যে কোনো একটা ভুল হলে ডেফিনেটলি ওটা আইসোমরফিক হবে না। ঠিক আছে, হুম, আচ্ছা। তো এইখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে যে তোমার দুটো গ্রাফ দিয়ে দেবে, গ্রাফ দিয়ে বলবে যে এরা কি আইসোমরফিক কি আইসোমরফিক না, তোমাকে সেটা বলতে হতে পারে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তো এইটা কিন্তু একটা মানে ডিফিকাল্ট কোশ্চেন হতে পারে সামটাইমস, কিন্তু তোমাদের আশা করি খুব অতটা ডিফিকাল্ট দেবে না। তো এগুলো কয়েকটা এক্সাম্পল নিয়ে আমাদের ধরে ধরে দেখতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখি এই এক্সাম্পল পরে যখন দেখব, তখন এক্সারসাইজ যখন সলভ করব তখন আমরা ওই এক্সাম্পলগুলো দেখে নেব। হ্যাঁ, এখন আমরা বাকি যে কয়েকটা টার্ম আছে সেগুলো আমাকে বুঝতে হবে। তাহলে আমরা কি কি বুঝলাম? দেখো, আমাদের যেটা প্রথমে আমি আলোচনা করছিলাম, সাবগ্রাফস হয়ে গেল, আইসোমরফিজম হয়ে গেল, এবার ওয়াক মানে আমরা হাঁটা বুঝি তো, ওয়াক মানে হাঁটা, তো ওইটাকেই বেসিক্যালি হাঁটা, পথ। ঠিক আছে, তো ওয়াক মানে এখানে পথ বুঝতে হবে, মানে যে পথ দিয়ে আমরা হাঁটছি, ঠিক না, সেই পথটাকে মিন করছে। আচ্ছা, তো ওয়াক কাকে বলে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ওয়াক আর কিছুই নয় যে পরপর ভার্টেক্স আর এজের একটা সিকোয়েন্স। সো সিকোয়েন্স অফ ভার্টেক্স অ্যান্ড এজ
অল্টারনেটিভলি, মানে পর পর ভার্টেক্স দিয়ে স্টার্ট হবে, তারপরে এজ, তারপর ফের ভার্টেক্স, তারপর ফের এজ, ফের ভার্টেক্স, ফের এজ, এইভাবে যাবে। আর ভার্টেক্সে গিয়ে শেষ হবে, মানে ভার্টেক্স দিয়ে শুরু, ভার্টেক্স দিয়েই শেষ। হ্যাঁ, আর মাঝখানে পর 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 এজ গুলো বসে যাবে। তাহলে এটা জাস্ট ছবির মাধ্যমে আমরা জিনিসটা দেখাতে পারি। তুমি যে কোনো একটা গ্রাফ আমরা এখানে স্টার্ট করতে পারি, যে কোনো গ্রাফ। লেটস সে ধরো এটা একটা গ্রাফ নিলাম, ঠিক, দেখতে বেশ মাছের মতো হচ্ছে, ঘুড়ি ঘুড়ি। হ্যাঁ, তো এটার নাম দাও V1, V2, V3, V4, V5, V6। ওকে, আর E1, E2, E3, E4, E5, E6, E7। ওকে, তাহলে এখান থেকে তুমি অনেকগুলো ওয়াক বানাতে পারো। যে ধরো তুমি একটা ওয়াক বানাতে চাইছো, V3 থেকে স্টার্ট হবে, V2 তে গিয়ে শেষ হবে। V3 থেকে স্টার্ট হবে, V3 তে গিয়ে V2 তে গিয়ে শেষ হবে ধরো। তাহলে আমি একটা ওয়াক বানাতে পারি এইরকম V3। এবার আমি কোন পথে যেতে পারি, ধরো E3 দিয়ে এইভাবেও যেতে পারি, আবার এইভাবেও যেতে পারি, বা এবার এইভাবে এইভাবেও যেতে পারি। তাহলে আমি নিতে পারি, ধরো এরকম একটা নিলাম V3 থেকে এবার E4টা গিয়ে শেষ হবে কোথায়, V4 এ। আচ্ছা, V4 এ গিয়ে এইবার তুমি এখান থেকে কোন দিকে যেতে চাও, এদিকে ডাইরেক্ট এখানে আসতে পারো, এদিকে যেতে পারো, বা এদিকে যেতে পারো, তুমি যেটা খুশি নিতে পারো। ঠিক আছে, কারণ এখানে তো আমাকে বলে দেওয়া নাই যে আমি কোন ওয়াক নেবো, আমি যে কোনো একটা ওয়াক বানাচ্ছি উদাহরণ হিসাবে। ধরো আমি এখানে E7 নিলাম, তাহলে E7 নিলাম, E7 কোথায় শেষ হচ্ছে, V6 এ। তো V6 এ যেহেতু শেষ হচ্ছে, অবভিয়াসলি তারপরে নেক্সটটা কি নিতে পারি, দেখো নেক্সটটা তুমি E6ও নিতে পারো, আবার তুমি আবার ফেরতও যেতে পারো, মানে আবার তুমি E7 দিয়ে ফেরত আসতে পারো, কোনো অসুবিধা নেই। রিটার্ন আসা যায়। হ্যাঁ, রিটার্ন আসা যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা ধরো আমি রিটার্নই আসলাম E7 আসলে তারপর আবার একটা V4, আর যে V4 থেকে আবার তুমি কি করতে পারো, আবার E7 এ যেতে পারো, বা E5 এ যেতে পারো, তোমার চয়েস। ঠিক আছে, আমি আর হয়তো গল্প বাড়াবো না, সেই জন্য E2 দিয়ে দেবো, তারপরে V2 দিয়ে দেবো, শেষ করে দেবো। ঠিক আছে, তুমি যদি শেষ করতে না চাও, তুমি ধরো আরো একটা E1 করে দিলে, E1 করে V1 এ গেলে, V1 থেকে আবার ব্যাক করে E1 এ আসলে, E1 থেকে আবার তুমি V2 আসলে, হতেই পারে। তো এটাও একটা V3 থেকে V2 তে একটা ওয়াক। ঠিক আছে, মানে এখানে কোনো নির্দিষ্ট কোনো রুল নেই, শুধু খেয়াল রাখতে হবে যখন আমি এইভাবে যখন লিখছি, এই যে দেখো E4 যেহেতু মাঝে আছে, তাহলে E4 ডেফিনেটলি অ্যাডজাসেন্ট হতে হবে V3 আর V4 এর মাঝে, V4 আর V3 এর মাঝখানে E4, এটা যেন ম্যাচ করে গ্রাফে। ঠিক আছে না, আমি এরকম নিশ্চয়ই করতে পারবো না যে V3 আর V4 এর মাঝে আমি এখানে E1 বসিয়ে দেবো, সেটা করতে পারবো না। কথাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এমন ভাবে এজ গুলোকে মাঝখানে রাখতে হবে যাতে তার যে দুপাশে যে দুটো ভার্টেক্স আছে তারা যেন ওই মাঝের এজের সঙ্গে অ্যাডজাসেন্ট হয়। এটা হচ্ছে রেস্ট্রিকশন, আর কোনো রেস্ট্রিকশন নেই। আশা করি আমার এটা দিয়ে বোঝা গেছে পুরো এটা গল্পটা। হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়ার্কস হচ্ছে এইটাই, আর কিছুই নয়। ঠিক আছে, আর শুরুটা শেষটা সেমও হতে পারে, কোনো অসুবিধা নেই। এই যেমন আমি এখানে V3 V2 নিলাম, তুমি V3 থেকে আবার তুমি ঘুরে 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 আবার V3 তে পৌঁছাতে পারো, সেটাও একটা ওয়ার্ক। ঠিক না, মানে স্যার আমি যদি V3 থেকে স্টার্ট করি এবার V3 তো শেষ করতে পারি তো? কোনো ব্যাপার নেই, কোনো রকম বাধা নেই। ঠিক আছে। ঠিক আছে, তুমি যেমন খুশি হাঁটো না, ধরো তোমার V3 তে বাড়ি, হ্যাঁ, আর বাকি জায়গায় তোমার বন্ধুদের বাড়ি, এবার তুমি কি করতে পারো, যেমন খুশি যাও, যেমন খুশি আসো, রাস্তা আছে। হ্যাঁ, তোমার তো কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক না, তুমি একই রাস্তায় দুবার যেতে পারো, হ্যাঁ, পাইচারি করতে পারো। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এইভাবেও তুমি ব্যাপারটা ভাবো। মানে স্যার অ্যাকচুয়ালি ভার্টেক্স দিয়ে শুরু করে ভার্টেক্সই এন্ড করতে হবে আমাকে। হ্যাঁ, মেন কথা এটাই। আর মাঝখানে ওই এজগুলোই হচ্ছে তোমার পথ। ঠিক হ্যাঁ, আছে। বাইরে ধরে নাও জল আছে, তুমি তো হাঁটতে পারবে না জল দিয়ে। এইভাবে ব্যাপারটা ভাবতে পারো যে রোড করা আছে ওগুলো। ঠিক আছে,
আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে ক্লোজড ওয়াক বলতে আমরা কি বুঝি? ক্লোজড ওয়াক মানে যেখান দিয়ে শুরু হবে সেখানে গিয়ে শেষ হবে। শুরু ইকুয়ালস টু শেষ। বোঝা গেল? যেই পথ মানে যেখান দিয়ে স্টার্ট করবে তুমি ফিরে আবার সেখানেই যেন ফেরত আসো, তখন সেটাকে আমরা বলবো ক্লোজড ওয়াক। আদারওয়াইজ শুরু আর শেষ যদি আলাদা হয় তাহলে ওপেন ওয়াক হয়ে যাবে। শুরু নট ইকুয়ালস টু শেষ। বোঝা গেল? খুব সহজ জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, এইবার যদি বলো যে না আমি সেম পথে যাব না, সবসময় আলাদা আলাদা পথ দিয়ে যাব, তার মানে এজ গুলো যদি সব আলাদা আলাদা হয়, এখানে যেমন সব এজ কিন্তু আলাদা নয়, যেমন E1 আর E1 সেম, ঠিক? আর কেউ রিপিট করেছে? E7 যেখানে সেম, দেখো এই দুটো কিন্তু রিপিট করে গেছে। তো রিপিট যদি করে, এজ যদি রিপিট করে তখন সেটা আলাদা গল্প, আর যদি এজ রিপিট না করে তখন তার একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে ট্রেল। ট্রেল মানে নো এজ উইল রিপিট। বোঝা গেল? ভার্টেক্স রিপিট করতে পারে কিন্তু এজ রিপিট করবে না, ঠিক? আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এরকম, বোঝা গেল? মানে আমি এইভাবে আসলাম, এইভাবে গেলাম, এইভাবে গিয়ে চলে গেলাম। তাহলে এই এজটা, এই ভার্টেক্সটা রিপিট করছে কিন্তু কোনো এজ রিপিট করছে না। দেখো কতটা বুঝতে পেরেছো? তুমি এটাকে জাস্ট নাম দিয়ে দিয়ে সাজাতেই পারো, জাস্ট ছবিটাই, কোনো এজ রিপিট করছে না কিন্তু ভার্টেক্স রিপিট করছে। তো এইগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো ট্রেল, ঠিক? তো সিমিলারলি ক্লোজ ট্রেল কথাটা হতে পারে। ক্লোজ ট্রেল, ক্লোজ ট্রেল এর উদাহরণ হিসাবে আমরা ফিগার 8 যেমন করি না, যেমন ধরো এইরকম যদি করি, মাঝেটা আছে, হ্যাঁ মাঝেও একটা ভার্টেক্স আছে ধরো, তাহলে এটা এটা একটা ক্লোজ ট্রেল হয়ে গেল, ক্লোজড ট্রেল। এবার শুরুটা ধরো তুমি, এটা এটা স্টার্টিং পয়েন্ট, এটাই স্টার্টিং এটাই এন্ড, তাহলে এটা একটা ক্লোজ ট্রেল হয়ে গেল। আবার এরকমও হতে পারে যে আমার রিপিট কিছুই রিপিট করলো না, সেটাও তো হতে পারে, তো সেটাকে আমরা ট্রেলই বলবো, ঠিক? এটাও একটা ট্রেল, এটাও একটা ট্রেল, ঠিক? ট্রেল, এটাও ট্রেল, এটাও ট্রেল, ক্লোজড, বেসিক্যালি এটা ক্লোজ ট্রেল। ওকে, এটা যেমন হয়ে গেল ওপেন ট্রেল, ঠিক? দেখো, তো এইবার তুমি একটা জিনিস দেখো, যদি আমাদের ট্রেলটার মধ্যে যদি কোনো ভার্টেক্সও রিপিট না করে, এক্সেপ্ট লাস্ট মানে এন্ড দুটো যদি সেম হতেই পারে, সেটা আমাদের কোনো রেস্ট্রিকশনের মধ্যে থাকবে না। ওই লাস্টের আর প্রথমটা, শুরু আর শেষ ছাড়া মাঝখানে যদি কেউ রিপিট না করে, কোনো ভার্টেক্সও রিপিট ধরো না করে, ঠিক? তাহলে সেটাকে আমরা বলবো, পাথ। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে পাথ মানে নো ইনসাইড ভার্টেক্স উইল রিপিট, নো ইনসাইড ভার্টেক্স and edge will repeat। ইনসাইড মানে বুঝতে পেরেছো? সাইডের মানে প্রথমটা আর শেষটা রিপিট করতেও পারে, মানে নাহলে তো ক্লোজড ব্যাপারটা তুমি আসবে না, ক্লোজ পাথ বানাতেই পারবে না। তো সেই জন্য সেইখানে আমাদের রেস্ট্রিকশন কিন্তু নেই, কিন্তু ভেতরে কোনো যেন রিপিট না করে। যেমন এইখানে দেখো, এইখানে তোমার এই মাঝের যে ভার্টেক্সটা, এই যে যখন এই যে ট্রেলটা আমি আঁকলাম, এই মাঝের ভার্টেক্সটা কিন্তু রিপিট করেছে। এটা দিয়ে যখন তুমি যাচ্ছিলে তখন একবার রিপিট করলে, আবার যখন এইভাবে আসছিলে তখনও রিপিট করে, সেই জন্য এইটা কিন্তু পাথ নয়, এটা পাথ নয়, কিন্তু এটা একটা পাথ। তাহলে এটা কি হলো? এটা পাথও বলা যেতে পারে। কথাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পাথ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক তেমনি শুরুটা শেষটা যদি সেম হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজড পাথ। ওকে, এই ক্লোজড পাথকে একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় সাইকেল।
ক্লোজড পাথকে বলা হয় সাইকেল, আর ক্লোজ ট্রেল যেটা হয় সেটার আর একটা নাম হচ্ছে সার্কিট। তাহলে সার্কিট মানে হচ্ছে ক্লোজ ট্রেল, আর সাইকেল মানে হচ্ছে ক্লোজ পাথ। তাহলে সাইকেল মানেই ব্যাপারটা বুঝতে হবে কোন রকমের ভার্টেক্স বা এজ রিপিট করবে না, এক্সেপ্ট ফার্স্ট অ্যান্ড সাইকেল মানে কিন্তু Starting. ক্লোজড, মানে ফার্স্ট আর লাস্ট এই দুটো তো রিপিট করবেই, কিন্তু মাঝখানে আর কোনো ভার্টেক্স বা এজ কিছুই রিপিট করবে না। বোঝা গেল? যেমন এইটা একটা সাইকেল, তাহলে এটা একটা সাইকেলও বটে। এটা কিন্তু সাইকেল নয়, এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট। তাহলে বোঝা গেলে সার্কেল সার্কিট কি, হ্যাঁ সাইকেল কি, দুটো ডিফারেন্সটা ব্যাপারটা বোঝা গেল নিশ্চয়ই। সার্কিটে ভার্টেক্স রিপিট হতে পারে, হ্যাঁ, কিন্তু এজ সাইকেলে কিন্তু হবে রিপিট না। করবে না, এজ কিন্তু রিপিট করবে না, হ্যাঁ, কোথাতেও আর এজ রিপিট সাইকেলের করছে না। সাইকেলের ক্ষেত্রে স্টার্টিং আর টার্মিনাল ভার্টেক্স ছাড়া বাকি কোনো ভার্টেক্স রিপিট হবে না। রিপিট করবে না, হ্যাঁ। এই হচ্ছে আমাদের মেন গল্প, ঠিক? আচ্ছা, এবার সাইকেলের লেংথ বলতে আমরা কি বুঝি, বা ওয়াকের লেংথ বলতে আমরা বুঝি যে কতগুলো এজ লেগেছে, নাম্বার অফ এজেস, সেটাই হচ্ছে লেংথ বোঝায়। যেমন এই যে ওয়াকটা আছে, এই যে ওয়াকটা, এটাকে আমি নাম দাও ডাব্লু, তাহলে এখানে লেংথ অফ ডাব্লু যদি আমরা বলি, লেংথ অফ ডাব্লু হচ্ছে কটা এজ লেগেছে, ঠিক না? 1 2 3 4 5 6 6টা, তাহলে এখানে হচ্ছে 6 লেংথের, এটা হচ্ছে ওয়াক। তাহলে ওয়াক লেংথ মানে হচ্ছে নাম্বার অফ এজেস। হ্যাঁ, ডিস্টিংক্ট এজেস বলছি না আমি কিন্তু, হ্যাঁ, মানে যেমন ধরো এখানে যেমন এজটা রিপিট করেছে, কিন্তু এটাকে আমি দুবারই কাউন্ট করছি, কারণ আমি ওই পথ দিয়ে তো দুবার গেছি, তাহলে দুবারই কাউন্ট করতে হবে, ঠিক না? একই রাস্তা যদি তুমি দুবার হাঁটো তাহলে তো তুমি ডাবল ডিস্টেন্স কভার করছো না। তার মানে ব্যাপারটা তুমি এইভাবে ভাবতে পারো যে প্রত্যেকটা এজের লেংথ সমান, এটাই আমরা ধরে নিচ্ছি, ব্যাপারটা তাই হচ্ছে। কথাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এখানে অড সাইকেল ইভেন সাইকেল বলতে আমরা বুঝবো অড সাইকেল মানে হচ্ছে সাইকেল অফ অড লেংথ, মানে ওর লেংথটা হচ্ছে একটা অড নাম্বার, মানে অড নাম্বার অফ এজেস লেগেছে ওই সাইকেলটা কভার করতে, ঠিক আছে? সিমিলারলি ইভেন সাইকেল, তাহলে এমন ছবিতে যেমন ধরো এটা একটা অড সাইকেল, ইভেন সাইকেল, হ্যাঁ, যেমন হচ্ছে দেখো 1 2 3 4 চারটে লেগেছে, বুঝতে পেরেছো? তো এটা গেল একটা ইভেন সাইকেল। আচ্ছা, আর ডিস্টেন্স বিটুইন টু ভার্টেক্স, ডিস্টেন্স বিটুইন টু ভার্টেক্স, ডিস্টেন্স বলতে আমরা কি বুঝবো? দেখো একটা জিনিস দেখো, এই যে গ্রাফটা আমরা আঁকলাম, এই গ্রাফটা যদি বলি V3 আর V2 এর মধ্যে ডিস্টেন্স কত, তো দেখো এর মধ্যে তুমি অনেকগুলো ওয়াক বানাতে পারবে বা অনেকগুলো ওয়াক বানাতে পারবে, ঠিক না? তো তাদের মধ্যে যেটা সবচেয়ে কম লেংথের ওয়াক হবে, সেই কম লেংথের লেংথটাই হচ্ছে তোমার ডিস্টেন্স। তাহলে V3 থেকে V2 যেতে মিনিমাম দুটো এজ কভার করতেই হবে, নাহলে তুমি যেতে পারবে না। পারবে? না স্যার। যেমন E3 E1 হয়ে যেতে পারো বা E4 E2 হয়ে যেতে পারো, তো মিনিমাম দুটো লাগবে, তার মানে এর লেংথ হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 2। বোঝা গেল? সো ডিস্টেন্স তাহলে আমরা কি বলবো? ডিস্টেন্স মানে হচ্ছে যে মিনিমাম ওয়াক। হ্যাঁ, বা এইভাবে বলতে পারি লেংথ অফ শর্টেস্ট
ওয়াক, সেটাই হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা এবার দেখো এমনও হতে পারে যে ওদের মধ্যে কোনো পাথ ওয়াকই নেই, মানে যদি আইসোলেটেড ভার্টেক্স থাকে তাহলে ওর সঙ্গে তো কোনো ওয়াকই তুমি পাবেই না, তখন ডিস্টেন্সটাও ইনফাইনাইট হয়ে যাবে। সো ইফ দেয়ার ইজ নো ওয়াক, তখন ডিস্টেন্স অফ ইউ কমা ভি ইজ ইনফিনিটি ইফ দেয়ার ইজ নো ওয়াক। এটা আমাদের মাথায় রাখতে হবে, বোঝা গেল? আচ্ছা এবার এখানে কয়েকটা থিওরেম আছে, সেগুলো আমরা এবার করে নেব। থিওরেমগুলো করে নিলেই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে কিছু অঙ্ক মানে এক্সারসাইজ আছে, ওগুলো আমরা সলভ করব, তাহলেই গল্প আমাদের শেষ। চলো 1 2 3টে থিওরেম আছে, খুব বেশি থিওরেম নেই, 3টে মাত্র থিওরেম আছে। থিওরেম কি বলছে দেখো, ইফ দা ডিগ্রি অফ ইচ ভার্টেক্স, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি কি হয়, ইজ অ্যাট লিস্ট 2, then G contains a circuit. তাহলে জি এর মধ্যে একটা সার্কিট তুমি পাবেই। সার্কিট মানে বুঝতেই পারছো, এজ রিপিট করবে না, এরকম একটা পাথ বা ওয়াক, ক্লোজড ওয়াক তুমি পাবে একটা, যেখানে কোনো এজ রিপিট করবে না। এজ রিপিট না করলে সেটাকে আমরা বলি ট্রেল, তাহলে ক্লোজড ট্রেল আমি একটা পাবই। যদি প্রত্যেকটার ডিগ্রি মিনিমাম হচ্ছে 2, প্রত্যেকটা ডিগ্রি মিনিমাম 2 মানে কি, প্রত্যেকটা ভার্টেক্স থেকেই দুটো এজ অ্যাটলিস্ট গেছে প্রত্যেকটা ভার্টেক্স থেকে মিনিমাম, তাহলে তুমি একটা সার্কিট কিন্তু পাবেই পাবে। এটা কিভাবে আমরা ব্যাপারটা দেখব, ঠিক এটা আমরা কিভাবে দেখব। আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখো, যদি আমাদের একটাই মাত্র ভার্টেক্স থাকে তাহলে সিচুয়েশনটা কি হতে পারে। একটাই যদি ভার্টেক্স থাকে, তার ডিগ্রি যদি 2 হয়, তাহলে আমরা কি বলতে পারবো বলো তো? সার্কিট তো হচ্ছে না স্যার। না আগে আমাকে বলো, একটাই যদি ভার্টেক্স থাকে আর যদি ডিগ্রি 2 হয়, তাহলে আমি কি বলতে পারবো? একটা ভার্টেক্সের ডিগ্রি কি 2 কখন হওয়া সম্ভব? না আর ওখানে একটা লুপ লুপ থাকবে স্যার, কারেক্ট, লুপ একটা যদি লুপ থাকে, তাহলে if there is only one vertex, then let's say V, then there is a loop adjacent to, আচ্ছা লুপটার নাম দিয়ে দাও, লুপ মানে তো একটা এজ, তাই না, adjacent to B। তাহলে তাহলে আমি এখান থেকে ওয়াক একটা বানাতে পারছি যে V, E, V, তাহলে এটা একটা ওয়াক হয়ে গেল না, এবং এটা একটা দেখো ট্রেল হয়ে গেল, দেখো ছবিটা, এটা দিয়েই আবার তুমি ভিতে ফিরে আসলে, তাহলে এটা একটা সার্কিট হয়ে গেল। তো ইয়েস অর নো? এখানে কোনো এজ রিপিট করছে, একটাই তো এজ, তাহলে রিপিট করার কোনো চান্সই নেই। বোঝা গেল ব্যাপারটা? যদি একটা ভার্টেক্স থাকে, হ্যাঁ স্যার। তাহলে এটা তো স্যার, স্যার সার্কিট। লুপের ভার্টেক্স যে আছে তার ডিগ্রি তো 2 স্যার। হ্যাঁ, সমস্যা কোথায়? হ্যাঁ ঠিক আছে স্যার। ডিগ্রি 2 কিন্তু ওয়াকটার লেংথ হচ্ছে 1, কারণ একটাই এজ লেগেছে, ঠিক আছে? তো ডিগ্রি 2 এ কোনো সমস্যা কিন্তু হচ্ছে না আমাদের, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমি এবার তাহলে কি ধরবো, যে যদি আমাদের একাধিক ভার্টেক্স থাকে তাহলে কি হবে। তো নাও assume there are more than one vertex. আমাদেরকে সামহাও একটা সার্কিট বানাতে হবে, এটা আমাদের লক্ষ্য, ঠিক আছে। আর দেখো এবার একটা জিনিস ভাবো, যে কোনো একটা ভার্টেক্সের যদি লুপ থেকে যায় তাহলে তো ওখান থেকে ওইটাই একটা সার্কিট তৈরি করছে, একটা লুপ থাকলে সেটা সার্কিট তৈরি হয়ে যাচ্ছে, ঠিক কি না। হ্যাঁ স্যার। আর যদি প্যারালাল এজ থাকে তাহলেও কিন্তু লুপ ওটা তৈরি করে দেবে। দেখো যদি আমি দুটো ভার্টেক্স নিই এইভাবে, ধরো দুটো এরকম আছে, তাহলে প্যারালাল হয়ে যাচ্ছে। প্যারালাল, এটা ধরো ই, এটা ধরো ধরো E1, এটা হচ্ছে E2, তাহলে আমি এটা ধরো ভি, এটা ধরো ভি, আচ্ছা V2 নাম দাও। তাহলে তুমি এখান থেকে একটা অলওয়েজ একটা সার্কিট বানাতে পারছো, যে V1, E1, V2, আবার এদিকে E2 দিয়ে ফেরত আসছো V1 এ, তাহলে এটা একটা কি হয়ে যাচ্ছে, সার্কিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো। সো যদি আমাদের লুপ বা প্যারালাল এজ থাকে তাহলে তো আমি সার্কিট পাবোই পাবো। সুতরাং আমি অ্যাজিউম করছি যে দেয়ার আর মোর দ্যান ওয়ান ভার্টেক্স উইদাউট এনি লুপ, অ্যান্ড প্যারালাল এজ। বোঝা গেল। কারণ লুপ আর প্যারালাল এজ না থাকলেও যে সম্ভব সেটাই আমি দেখাচ্ছি, কারণ এর প্যারালাল এজ থাকলে তুমি এখান থেকে ইজিলি বলতে পারছো যে আমরা একটা সার্কিট পাবোই পাবো। আচ্ছা, তাহলে এইবার আমি তাহলে কি করতে পারি। আচ্ছা, এবার আমি তাহলে যে কোনো একটা ভার্টেক্স চুজ করব এবং সেখান থেকে স্টার্ট করব, যাত্রা আমার শুরু করব, ঠিক আছে। দেখো ব্যাপারটা এবার ভাবো, যে লেট আস স্টার্ট উইথ এনি ভার্টেক্স, নাম দাও V1। আচ্ছা V1 নাম দাও, তাহলে আমি V1 দিয়ে যাত্রা শুরু করলাম। এবার দেখো V1 এর এজ, V1 এর ডিগ্রি হচ্ছে 2, তার মানে ওখান থেকে দুটো এজ বেরিয়েছে। কারণ আমি লুপ নেই, যেহেতু লুপ নেই সেজন্য আমি বলতে পারছি যে দুটো ডিস্টিংক্ট এজ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তো যে কোনো আমি ধরো একটা এজ নিলাম, এজ নিয়ে আবার একটা নতুন ভার্টেক্স আমি পৌঁছাবো। তাহলে দেখো এটা গল্প বলে বুঝে লেখাটা একটু লাগে, তাহলে তোমাকে এইভাবে বলতে হবে যে as degree of V1 is greater than equals to 2, there are at least 2 edges adjacent to V1. So take any edge, সেটাকে নাম দাও E1। তাহলে V1 থেকে E1 ভায়া হয়ে আমি V2 তে ধরো পৌঁছালাম। ওকে, আচ্ছা এবার দেখো আবার তুমি কি করতে পারো, এই যে V2 হচ্ছে তোমার ডিগ্রি হচ্ছে অ্যাটলিস্ট 2, তো সেইটা তো V2টা একটা এজের সঙ্গে E1 এর সঙ্গে কানেক্টেড আছে, ঠিক। আর একটা নতুন একটা এজের সঙ্গে ও ডেফিনেটলি কানেক্ট হবে, ইয়েস অর নো। যেহেতু দুটো এজ ওর সঙ্গে কানেক্টেড আছে, যেহেতু আমি ধরেই নিয়েছি যে লুপ নেই, প্যারালাল এজ নেই, সুতরাং V2-র সঙ্গে তুমি একটা নতুন একটা এজ কানেক্ট করবে। তো এইভাবে তুমি V2 থেকে ধরো আর একটা E2 পেলে, আমি এটাকে কমা কমা দিয়ে লিখতে পারতাম, ঠিক আছে। আমি যেহেতু যাওয়ার জন্য এটাকে অ্যারো দিয়ে লিখছি। তাহলে এখানে তুমি পেলে, সেখান থেকে তুমি আরেকটা V3 তে পৌঁছালে। যদি দেখো যে এই V3টা আগের কারো সঙ্গে ম্যাচ না করে, দেখো যদি আগের কারো সঙ্গে ম্যাচ করে যায় তুমি একটা সার্কিট কিন্তু পেয়ে যাবে। বোঝা গেল। যদি ধরো এটা যদি V1 হয়ে যায় তাহলে তো একটা সার্কিট কমপ্লিট হয়ে গেল, রাইট। আগের কারো সঙ্গে রিপিট করলেই কিন্তু তুমি একটা এজ পেয়ে যাবে। ধরো এরকম যদি একটা ছবি হয়, হ্যাঁ, এরকম 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 করে গিয়ে এখানে গিয়ে সেম মিলে গেল, তার মানে তুমি এইটা বাদ দাও, এই পোর্শনটা তুমি যদি বাদ দাও তাহলে তো এটা একটা সার্কিট, ইয়েস অর নো। যখনই কোনো একটা রিপিটেশন পাবে ভার্টেক্সের
তখনই দেখবে সেখানে একটা তোমার চলে এসছে, কি বলে, সার্কিট চলে আসবে, তাই না? সো এবার তুমি যদি ধরে নাও যে রিপিটেশন নেই, তার মানে তুমি একটা V3, তুমি একটা আলাদা V3 পাচ্ছ, আবার তুমি সেখান থেকে আরেকটা নতুন ভার্টেক্স পাবে, এজ পাবে E3, সেখান থেকে আবার তুমি একটা V4 পাবে, এইভাবে চলতেই তো থাকবে সিস্টেমটা। যেহেতু আমার গ্রাফে ফাইনাইটলি মেনি এজ আছে, ফাইনাইটলি মেনি ভার্টেক্স আছে, ফাইনাইটলি মেনি এজ আছে, তো কোথাও না কোথাও গিয়ে তো ভার্টেক্স আমাকে মিলতেই হবে, সেম হতেই হবে, হ্যাঁ কি না? হুম হুম তো যখনই আমি সেম পেয়ে যাব তখনই আমার সার্কিট কমপ্লিট হয়ে গেল। সার্কিট হয়ে গেল। তাহলে এখানে মেন জিনিসটা হচ্ছে কি, নাম্বার অফ ভার্টেক্স যেহেতু ফাইনাইট, সেই জন্য আমি এটা সবসময় যে ডিস্টিংক্ট পেতেই থাকবো সেটা সম্ভব নয়। বোঝা গেল? এইটাকেই তোমাকে গল্পের ছলে লিখতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, অ্যাজ নাম্বার অফ ভার্টেক্স ইজ ফাইনাইট, হ্যাঁ, so some vertex will repeat, and we get a circuit. তাহলে কাজ হয়ে গেল। তার মানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হয় তাহলে আমি একটা সার্কিট পাবোই পাবো। আচ্ছা, এখান থেকে কি এটা বলা যাচ্ছে না যে সার্কিট তো পাবোই, আমরা একটা সাইকেলও পেয়ে যাব? কারণ যেটা ফার্স্ট টাইম রিপিট করবে সেটাই তো একটা সাইকেলই দেবে বেসিক্যালি, মানে মাঝে আর কোথাও রিপিট করে, ফার্স্ট টাইম যে রিপিট করছে তো সেটা তো একটা সাইকেলই দেবে, তাই না? তো এখান থেকে তুমি সার্কিটও যেমন বলতে পারছো, সাইকেলও ওটা হবে আর কি। আচ্ছা, নেক্সট থিওরেম দেখো কি বলছে, লেট জি বি এ গ্রাফ and U be two distinct vertices of G. If there is a walk from U to V, ধরো U থেকে V তে একটা ওয়াক আছে, then there is a path, মানে ব্যাপারটা কি বলতে চাইছে, যদি ওয়াক থাকে তুমি একটা পাথ পাবে, মানে কি, ওয়াক মানে তো কোনো ওখানে রিপিটেশন হতে পারে, আর পাথ মানে কোনো রিপিটেশন হবে না, এটাই তো বোঝাচ্ছে বেসিক্যালি। ঠিক আছে, তো সেইটাই আমাকে এখানে এনশিওর করতে হবে যে আমি রিপিটেশন থাকলে সেই রিপিটেশন গুলোকে আমি বাদ দিয়ে একটা পাথ বানাতে পারবো। ঠিক আছে, এটা বোঝার জন্য সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে যে রিপিটেশন হলে জিনিসটা দেখতে কিরকম হবে। হ্যাঁ, যদি তুমি ধরো এইরকম, যদি একটা ধরো, আমি জাস্ট ছবির জন্য বলছি, ধরো এইরকম যদি থাকে, এইখানে ধরো রিপিটেশন হলো, তাহলে তুমি আর এইখান থেকে ডাইরেক্ট এখানে আসলে এখান থেকে আবার এইদিক চলে যাবে, এই পথে আবার ঘুরে যাওয়ার দরকার কি যদি রিপিটেশন হয়? ঠিক না, মানে এই জিনিসটাকে তোমাকে মানে বোঝাতে হবে ভাষার মাধ্যমে। ঠিক আছে, তাহলে তুমি একটা যে কোনো একটা ওয়াক নিয়ে নাও, হ্যাঁ, এবার যখনই দেখবে রিপিটেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে যে যে পোর্শন থেকে ধরো এইরকম, ধরো আমি একটা ওয়াক যদি নিই, হ্যাঁ, ধরো V1 E1 V2 E2, হ্যাঁ, আবার ধরো একটা ধরো, আচ্ছা V3 লিখছি, আবার ধরো এই ধরো V1 আবার চলে আসলো, ওকে, সরি এখানে E3 লিখে তারপরে ধরো V1 আসলো, তারপরে আবার ধরো E4,
V5 এইবার এরকম হলো। তো তুমি ধরো এখান থেকে V1 থেকে যেতে 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 তুমি আবার V1 এ গেলে, তারপরে তুমি আবার V5 গেলে, তো তুমি ডাইরেক্ট তো V1 থেকে V5 এ যেতে পারছো। এই পোর্শনটার কি কোনো দরকার আছে? ঠিক না? তো যখনই এরকম কোনো রিপিটেশন আসবে, তো মাঝের জায়গাটা তুমি ইগনোর করে দিতে পারো। কথাটা বুঝতে পেরেছো? হুম তো যদি কোনো ওয়াক যদি পাথ না হয়, তাহলে ডেফিনেটলি কোথাও না কোথাও রিপিটেশন আছে, আর যে পোর্শনটা রিপিটেশন আছে সেই পোর্শনটা তুমি বাদ দিয়ে দাও। তারপরে যেটুকু পড়ে থাকলো সেইটুকুকে তুমি আবার কি করবে, আবার চেক করবে কোনো রিপিটেশন আছে কিনা। যদি থাকে আবার বাদ দাও, আবার এইভাবে যদি তুমি চলতেই থাকে, তো পাথ মানে যেটা ওয়াক ছিল সেটা ওয়াকই থাকছে, কারণ ডিসকানেকশন তো হচ্ছে না। ঠিক না? তো সেখান থেকে তুমি ফাইনালি যেটা পাবে সেটা একটা পাথ পেয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়? আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে হয়তো বলতে ভুলে গেছি, কনক্যাটিনেশন অফ ওয়াক। ধরো এখান থেকে একটা ওয়াক আছে, আর এইখান থেকে আরেকটা ওয়াক আছে, তাহলে এখান থেকে তুমি জাস্ট জয়েন করে দিয়ে একটা নতুন একটা ওয়াক পেয়ে গেলে, সেটা হচ্ছে কনক্যাটিনেশন অফ ওয়াক। ধরো এটা W1, এটা W2, তাহলে W1 W2 এটা একটা কনক্যাটিনেশন অফ ওয়াক, মানে দুটো ওয়াককে জুড়ে দেওয়া, আর কিছুই নয়। ঠিক না? ধরো ইউ থেকে ভি তে আর ভি থেকে ডাব্লু তে, তাহলে এটা ইউ থেকে ডাব্লু তে একটা নতুন একটা ওয়াক পেলে। তো সেটা আগেই মেনশন করা আমার উচিত ছিল, যাই হোক। আর একই রকম ভাবে তুমি এই যে যে থিওরেমটা আমরা এখন করলাম, যে যে কোনো একটা পাথ ওয়াক থেকে আমি একটা পাথ বানাতে পারি, তো ওইটাকে কাজে লাগিয়ে তুমি এখানে বলতে পারো থিওরেম হিসাবে যে every circuit has a cycle in it। তাহলে সার্কিট যদি থাকে তার মাঝে তুমি একটা সাইকেল তৈরি করতে পারবেই। তা সার্কিট মানে কি, বেসিক্যালি ধরো এইরকম একটা সার্কিট, তো তুমি এইখান থেকে ডাইরেক্ট ধরো এইটুকু যদি নাও, আমি নিচের পোর্শনটা ধরো নিলাম না, তাহলে এইখান থেকে এইটুকুটাই তো একটা কি হয়ে যাবে, একটা সাইকেল হয়ে যাবে, রাইট? হুম। তো যেখানে মাঝখানে যেখানে রিপিট থাকবে সেই রিপিট পোর্শনটা আবার তুমি বাদ দিয়ে দাও, আগে যেভাবে আমরা বাদ দিলাম, তাহলে স্টিল দ্যাট উইল বি সার্কিট। তো লাস্টে যখন থাকবে তখন তো আর মাঝখানে আর কোনো রিপিটেশন যদি না থাকে, তখন সেটা কি হয়ে যাবে, সাইকেল হয়ে যাবে। তো এই থিওরেমের প্রুফটাকে কাজে লাগিয়ে তুমি বলতে পারো যে এভরি সার্কিট কন্টেইনস এ সাইকেল। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। তো এই পুরো জিনিসটা আমাদের ধরো হয়ে গেল। এখন এবার বাকি থাকলো এক্সারসাইজটা। তো আমরা এর পরের দিন এক্সারসাইজটা শেষ করে আবার নতুন চ্যাপ্টারটা শুরু করে দেবো, যেখানে থাকবে কানেক্টেড গ্রাফ, কম্পোনেন্ট অফ এ গ্রাফ। তুমি যে কানেক্টেডনেসটা আমরা যে পড়েছি টোপোলজির ক্ষেত্রে, ওখানে যে কম্পোনেন্ট পড়েছি, দেখবে ওগুলোর সঙ্গে কিছু কিছু সিমিলারিটি তুমি মোটামুটি একটা পাবে। ঠিক আছে? কিছু কিছু মানে একদম হুবহু এক হবে না, কিন্তু কিছু কিছু জিনিস মোটামুটি মিল পাবে আর কি। ঠিক আছে? তো এই অবধি। ঠিক আছে স্যার। হুম।